ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। বঙ্গভবনের শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় উপদেষ্টাদের। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন মিলার। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। এবং রংপুরে তিস্তার পানি বেড়ে ফের বন্যা কবলিত 10,000 মানুষ। তলিয়ে গেছে কৃষি জমি। বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। পরে শপথ নেন আরও 13 জন। বাকি 3 জন ঢাকার বাইরে থাকায় উপস্থিত ছিলেন না। শপথ অনুষ্ঠানের পর নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। ছিলাম যে জনাব সাখাওয়াত হোসেন উনি বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত 600-র বেশি আমন্ত্রিত অতিথি, যাদের মধ্যে ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধি। বৃহস্পতিবার রাত 9টার দিকে বঙ্গভবনের দরবার হলে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধানচন্দ্র রায়, ইসলামী চিন্তাবিদ আফম খালিদ হাসান, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে বিধানরঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুকি আজম ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পরে প্রতিক্রিয়া জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। যেই উদ্যোগ থাকবে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার স্টাবলিশ করা। ল অ্যান্ড অর্ডার স্টাবলিশের মাধ্যমে জনগণকে একটি স্বস্তির স্বাভাবিক জীবন উপহার দেওয়া। চলুন আমরা একসাথে কাজ করি এই ধ্বংসস্তূপটা সরাতে। অনেক কিছু সাফ করতে হবে, অনেক কিছু পরিষ্কার করতে হবে, তারপরে আমরা নির্বাচন করব। কেউ যদি আমাদেরকে বলে এক্ষুনি নির্বাচন দাও, তাহলে আমি সন্দেহ করছি। নারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, যেটা আমরা যা যা করতে হবে। দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখার কথা বলেন তারা। সুন্দর বাংলাদেশ, এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে। এই বিজয়ের তাৎপর্য আমাদের অনুভব করতে হবে এবং এই বিজয় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাদেরকে আত্মস্থ করতে হবে। এই চ্যালেঞ্জটা যেন শুধুমাত্র এই কজন ব্যক্তি যারা শপথবদ্ধ তাদের না হয়, এই চ্যালেঞ্জটা যেন 18 কোটি মানুষেরই শপথ হয়। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভালো কিছুর প্রত্যাশা করেছেন দেশের বিশিষ্টজনরা। সব জায়গায় এখন একটা যে যারা দায়িত্ব নেবেন তারা সেই ভুলগুলো না করেন যেটা অতীতে করে গেছে। ছাত্ররা যদি ঠিক থাকে তাহলে তারা সফল কাম হবে। প্রত্যাশা মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। এই দেশকে লুট করতে দেওয়া যাবে না। জীবনের বিনিময়ে এই দেশের স্বাধীনতা, এই জাতি বিরল, পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। গেল কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে নানা ঘটন অঘটন। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের উপদেষ্টারা বললেন সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখাই হবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বঙ্গভবন থেকে নাসির উদ্দিন, মোহনা সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন আমরা তা দেখে আসি। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ
আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতি উপলব্ধি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অকুতোভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন, তাদের প্রতিও জানাই জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ, সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায় হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের চলমান ঘটনাবলিতে নজর রাখছে ওয়াশিংটন। সাংবাদিকদের এক প্রশ্নে মিলার বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে মার্কিন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান জানানো উচিত বলেও মন্তব্য করেন মিলার। To the violence over the past few weeks and the deaths that have occurred, it is vital that we have full and transparent investigations to ensure accountability for these deaths. We greatly value our relationship with the people of Bangladesh, and we want to see that continue. The United States stands with the people of Bangladesh. We urge all parties to refrain from further violence. Too many lives have been lost over the course of the past several weeks, and we urge calm and restraint in the days ahead. অন্তর্বর্তীকালীন সরকার দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে এসে তিনি কথা বলেন। নতুন সরকার দেশের দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে আশা প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, অর্থনীতিকে সচল রাখা দ্রুত উদ্যোগ নিতে হবে। এ সময় আহতদের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি,
যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না, এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। রংপুরে তিস্তা নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী এলাকাগুলোতে পানিবন্দী রয়েছে প্রায় 10,000 মানুষ। মইপুর এবং কাউনিয়ায় তলিয়ে গেছে তিস্তা পাড়ের কৃষি জমি। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেড়িবাঁধের জন্য বারবার দাবি জানিয়ে এলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। আর নদী তীরবর্তী এলাকা বন্যামুক্ত করতে ব্যবস্থার আশ্বাস দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। রংপুর থেকে শফিউল করিম শফিকের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। তিস্তা নদীর পানি বাড়ায় তৈরি হচ্ছে স্থায়ী জলবদ্ধতা। এরই মধ্যে অনেকেই নিজ বসতভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়স্থলে চলে যাচ্ছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরের শঙ্করদহ, লক্ষ্মীটারি ইউনিয়ন সহ প্রায় 5টি ইউনিয়নের ফসলি জমি ও বাড়ির আঙিনা পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়েছেন নদীপাড়ের মানুষ। নিজেরও কষ্ট হয়, গরু ছাগলেরও কষ্ট হয়। যখন সামলিবার না পাই তখন অন্যের বাড়িতে নিয়ে যায়, গরু ছাগল আটকাই। বন্যা উঠছে, খুলি ঘাটা বাড়ি উঠছে, খুলি যাচ্ছে, মানুষ দূরে শ্বাস চড়াই নিয়ে খুলে যায়। বাদামও গেছি বা ধানও গেল, পাড়ও তো কাটতে পারছি না পানির জন্য। বাদাম টাদাম তো শোক চলে গেছি, মনে করো ধান টান ব্যবহার চলে গেছি। জালি পাটছিলাম, জালি মানে পানি উপরে উঠিয়া নষ্ট হয়ে গেছে। আবার ধান ছিঁড়েছে খেতে, আবার সে জমির মধ্যে ধান ওটা প্যাক পড়িয়ে ওটা নষ্ট হয়ে গেছে। বর্ষার সময় আসিয়া কিছু কাজ করে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু খরালিতে কোনো কাজ করে না। নদী পাড়ে ভাঙন কবলিত কিছু জায়গায় এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। দুর্বল পয়েন্ট আছে আমাদের তিস্তার, বিশেষ করে তিস্তার, সেখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বিশেষ করে কোলকন্দ নামক গঙ্গাচড়ার যে কোলকন্দ এবং কাউনিয়ারও কিছু পয়েন্ট দুর্বল আছে এবং সেটা আমরা ভিজিট করে যদি যথাযথ প্রয়োজন হয় তাহলে আমরা কাজের ব্যবস্থা করব। সময় উপযোগী পদক্ষেপ না নিলে নদীপাড়ের মানুষ সহ কৃষিতে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ। সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও রাস্তাঘাট পরিষ্কার এবং যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা। গত কয়েকদিন যাবৎ এই কর্মকাণ্ড করে যাচ্ছেন তারা। পাশাপাশি বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। বিশেষ করে ডাকাত আতঙ্ক সহ বিভিন্ন আইনশৃঙ্খলার অবনতি এলাকাগুলো পাহারার ব্যবস্থা করছে নারায়ণগঞ্জ এবং বিভিন্ন ছাত্ররা ঢাকা সিলেট মহাসড়কে তারাবো বিশ্ব রোড থেকে গাউসিয়া মার্কেট পর্যন্ত রাস্তা পাহারা দেয়। এ নিয়ে আরও জানাতে রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাত্তার আলী সোহেল। সোহেল, আজও কি রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা? যেটা বলছিলেন, আজকেও অন্য অন্য দিনের মতো ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সকাল থেকেই প্রায় 8টা থেকে তারা বিকেল 5টা পর্যন্ত একটানা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করে তারা রূপগঞ্জের যে আপনার যানজট পয়েন্ট বলতে পরিচিত, যেখানে যানজট লাগে, যেখানে গাড়ির খুব জট হয়, সেই এলাকায় তারা এখনো অবস্থান নিয়েছেন। তারা প্রত্যেক দিন গত 5 তারিখ থেকে আজকে পর্যন্ত তারা এই এলাকায় পুরো এলাকাটা নিয়ন্ত্রণ নিয়ে যানজট নিরসন সহ পাশাপাশি এটা একটা ব্যবসায়ী এলাকা, রূপগঞ্জের ঐতিহ্যবাহী গাউসিয়া মার্কেট এই এলাকায় আছে। আর এই এলাকায় একেবারে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের শাখা এবং একাধিক হসপিটাল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পাশাপাশি এনজিও বা আরো অন্যান্য সংস্থাগুলো আছে। তারা এই বিক্ষুব্ধ সময় যখন এলাকায় ঝামেলা শুরু হয় তারপর থেকেই তারা এই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। গত 5 তারিখের পর থেকে রূপগঞ্জে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এই পর্যন্ত মানে আশানুরূপ মানে ওইভাবে বড় কোনো সংঘাত বা সংঘর্ষ, সন্ত্রাস বা সন্ত্রাসীর ঘটনা ঘটেনি। আর পাশাপাশি যে জিনিসটা হয়েছে সেটা হলো যে রূপগঞ্জে গত 5 তারিখের পর থেকে মানে একেবারে বড় কোনো সংঘর্ষের ঘটনা তো নেই, আশেপাশে আছে একেবারে শৃঙ্খলা অবস্থা। আর ছাত্রছাত্রী যারা আছেন তারা রূপগঞ্জের
বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসা, পাশাপাশি ডেমরা, সোনারগাঁও 2500 ছাত্রছাত্রীরা এলাকায় কিন্তু এসে অবস্থান নিয়েছেন। আরেকটা জিনিস লক্ষণীয় যে রূপগঞ্জে এই সংঘর্ষের ঘটনায় না হয়েছে থানায় কোনো হামলা, না হয়েছে বুলতা ফাঁড়ি বা অন্য কোনো ফাঁড়িতে, পুলিশ ফাঁড়িতে হামলা। আর রূপগঞ্জে গত 5-4 দিনে কোনো হত্যার ঘটনা বা বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আর সংঘর্ষের ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে রূপগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। ফাতেমা। সোহেল, আপনাকে ধন্যবাদ। পর্যটকের পদভারে মুখর হয়ে উঠেছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। হাওরের বর্ষার প্রকৃতি দেখতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। এছাড়াও পার্শ্ববর্তী নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকা টিলা, জাদুরকাটা নদী সহ সীমান্তের পর্যটনের স্পটগুলোতেও পর্যটক উপস্থিতি চোখে পড়ার মতো। তাদের সুবিধার্থে রাখা হয়েছে বিলাসবহুল হাউস বোট। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সুনামগঞ্জ থেকে কুলেন্দ্র শেখর দাসের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ জলাভূমি। হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড় থেকে 38টি ঝর্ণা নেমেছে হাওরে। এসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটন প্রেমীরা। এবছর পর্যটকদের ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে বিলাসবহুল হাউসবোট। এতে রয়েছে থাকা খাওয়ার সুবিধাও। বাবা মা, ভাই বোন, ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে এসেছি। ফুলটা থাকলে, শিমুল ফুলটা থাকলে হয়তো বাগানটা দেখতে আরো সুন্দর লাগতো। খুবই ভালো লাগছে এবং এই জায়গাটাতে আমরা আসছি কয়টা দিকে, প্রায় 11টার মধ্যে। খুবই ভালো লাগলো, অনেক সুন্দর ছিল। যেরকম পাহাড় সাথে পানি, মানে আইসুদিং একটা পরিবেশ, সবারই ভালো লাগবে, ছোট বড় সবারই ভালো লাগার মতো প্লেস। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব পদক্ষেপই নেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। পর্যটকদের নিরাপত্তার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সেখানে কর্মরত থাকবে। এছাড়া যেন টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, এই লক্ষ্যে জেলা প্রশাসন সহ পর্যটন উন্নয়ন বোর্ড কাজ করছে। পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নেব আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথম আলোর শিরোনাম করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রা। নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনও চালু হয়নি থানা। গুরুতর আহতরা নানা ঝুঁকিতে। উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। অরাজকতাকে দ্রুত পরাজিত করতে হবে ডক্টর ইউনূস। দৈনিক ইত্তেফাক, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। সব অপরাধীদের বিচার করা হবে। উপদেষ্টা হয়ে যা বললেন নাহিদ ও আসিফ। সমকাল, সব অপরাধের শাস্তি হবে। ছাত্র জনতার স্বপ্নের যাত্রা। ব্যাংকে ব্যাংকে পাল্টা নিয়ন্ত্রণ। বাংলাদেশ প্রতিদিন, ডক্টর ইউনূসের নেতৃত্বে নবীন প্রবীণে অন্তর্বর্তী সরকার। অরাজকতা ছড়ালে কঠোর হস্তে দমন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, গুলশানে হর্ষধ্বনিতে বরণ। দেশ গড়ার প্রত্যয় উপদেষ্টাদের। যুগান্তর, অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু। ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 উপদেষ্টা, 14 জনের শপথ। অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সারা দেশে চলছে লুটতরাজ। কাজে ফেরেনি অধিকাংশ পুলিশ। দেশ রূপান্তর, এবার বৈষম্য বিরোধী সরকার। ডক্টর ইউনূসের 16 সঙ্গী।
অর্থনীতির সঙ্গে সঙ্গে রাজনীতিও চ্যালেঞ্জ, মেয়াদ হতে পারে যতদিন প্রয়োজন। মোদির শুভেচ্ছা স্থিতিশীলতার আশা যুক্তরাষ্ট্রের। বণিক বার্তা, বড় ধরনের বিশৃঙ্খলার মুখে ব্যাংক খাত, ব্যাংকে ব্যাংকে বিক্ষোভ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, শপথ নিলেন 14 সদস্য। দ্য ডেইলি স্টার, ইউনূস লিড ইন্টারিম গাভ টেক্স চার্জ। আমরা ম্যাক্সিমাম পত্রিকাগুলোর শিরোনাম দেখলাম এবং প্রত্যেকটা শিরোনামই প্রথমটাই যেটা শিরোনাম তারা করেছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার যে গঠন করছে। আমি যদি প্রথম আলোটা দিয়েই আপনার কাছে কথা বলতে চাই, তাহলে প্রথমেই দেখছি আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু হলো বা নতুন সরকার গঠন হলো এই সম্পর্কে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো একটা বদ্ধ আবহাওয়ায় 38 দিন পার করার পরে আজকের মানে বলতে পারি যে একটা নতুন সূর্যোদয়, নতুন যাত্রা, নতুন বাংলাদেশের নতুন পরিবেশে খুব বলা যায় বিপন্ন সময় পার করছে গোটা জাতি গত 35টা দিন। এরপরে গত 3 দিন 5 থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না, কোনো আইন ছিল না, শাসন ছিল না। খুব দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে এই সময়কালে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে রাজধানীতে অনেক চুরি, ছিনতাই, ডাকাতি, লুটপাটের ঘটনা ঘটে গেছে, যেগুলো দুঃখজনক। এটা নিয়ে মানে সারা জাতি উদ্বিগ্ন ছিল। আমরা সংবাদকর্মী হিসেবে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছিলাম এইসব অব্যবস্থাপনার, লুটতরাজের। তো সেই সময়ের মানে শেষ পরিণতিটা গতকাল ধরেন শপথের মধ্য দিয়ে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের শপথের মধ্যে দিয়ে পরিসমাপ্তি হলো, সুন্দর পরিসমাপ্তি। আজকে আমরা আশা করছি যে নতুন সূর্য এবং নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। সেই কথাগুলোই বলা হয়েছে মূলত, যেটা ডক্টর ইউনূস তার আপনার শপথ নেয়ার পরে ভাষণেও, জাতির উদ্দেশ্যে ভাষণেও উনি যেটা বলেছেন এবং যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তা থেকে জাতি আশা করতেই পারে যে আমরা একটি সম্ভাবনার বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, যাব আশা করা যায়। ডক্টর ইউনূসের যে শপথ বাক্য পাঠ করলেন, সেই শপথ বাক্যের মধ্যে একটা লাইন ছিল যে অরাজকতাকে দ্রুত পরাজিত করতে হবে। জি, এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। শপথ নেওয়ার পরে জাতির উদ্দেশ্যে কথা বলার সময় এই কথাটি বলছেন, যে কথাটি আমি এখনই বললাম, যে কার্যত 3 দিন কোনো সরকার ছিল না দেশে, এবং এই সময়ের মধ্যে দুর্বৃত্তরা, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এরা যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের স্তুতিবাহক হয়, স্লোগান হয়, তাদের পেশা আর তাদের নীতি আদর্শ মূলত আপনার সন্ত্রাস, লুটতরাজ, ছিনতাই, রাহাজানি, এগুলোই কাজ। এই মানুষগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবরটা পেয়েছি এত কয়েকদিন, বলা হচ্ছিল, প্রথম দিকে বলা হচ্ছিল যে এই ধরনের মারধর, সন্ত্রাস, বিশেষ করে বিরোধী দমন, বা আরও স্পেসিফিক করে বললে আওয়ামী লীগের কর্মীদের, নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। এখানে প্রথম দিকে আমরা 5 তারিখ 6 তারিখে এরকম তথ্য পাচ্ছিলাম যে মানে আশঙ্কার কথা বলা হচ্ছিল যে এইটা বিএনপির কর্মীদের দ্বারা হচ্ছে কিনা, কিন্তু বিষয়টা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী এই ধ্বংসযজ্ঞে জড়িত না। এখানে একেবারে প্রতিষ্ঠিত এবং যারা মানসিকভাবেই একটা সন্ত্রাসী চক্র, দুর্বৃত্ত, সত্যিকার অর্থের দুর্বৃত্তরাই এই অপকর্মটি এতদিন ঘটিয়েছেন। তো খুব স্বাভাবিকভাবেই এই 3 দিনে যে, এবং প্রথম দিনের কথাটা যদি বলি আপনাকে, যে গত 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগের পরপরই গণভবন এবং জাতীয় সংসদ ভবনে যে ধ্বংসযজ্ঞটা হয়েছে, সেটা দেখলে যে কোনো মানুষের মানে কষ্ট লাগবার কথা। সেখানে এমন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তো সেইটাকেও আমি ব্যক্তিগতভাবে সহজভাবে দেখছি। বিষয়টা এমন যে মানুষের মধ্যে একটা রুদ্ধ আবেগ ছিল, সেই আবেগের বহিঃপ্রকাশটা তারা ঘটিয়েছে যেভাবে পারে। আমার মনে হয় না যে একেবারে ওইখানে যে মানুষগুলো গেছিলেন, ওই যেটা আগেও বললাম যে কিছু দুর্বৃত্ত ছাড়া
বেশিরভাগ মানুষই তাদের উচ্ছ্বাস আর ওই রুদ্ধ আবেগের প্রকাশ ঘটিয়েছেন ভাঙচুর ক্ষতি সাধনের মধ্যে দিয়ে। ওই মুহূর্তে তারা বিষয়টা বিবেচনায় নেননি যে এটি দেশেরই সম্পদ, এটি আমারই সম্পদ। তাদের মানসিকতায় কাজ করেছে তখন যে এটা শেখ হাসিনার বাড়ি, শেখ হাসিনার সম্পদ, হ্যাঁ, কিংবা সংসদ ভবন, শেখ হাসিনার সংসদ ভবন, এটা ভাঙতে হবে, পোড়াতে হবে, ধ্বংস করতে হবে। এটা ওই মুহূর্তের উচ্ছ্বাস বা ওই মুহূর্তের মানে ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের। কিন্তু এর পরবর্তীতেও যে অঘটনগুলো ঘটেছে, এইটা আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিশেষ করে মানুষের শান্তি ফেরানোর জন্য। যে গত কয়েকদিনে যে এই ধ্বংসযজ্ঞ, লুটপাট এবং সন্ত্রাস হয়েছে, সেখান থেকে মানুষকে শান্তি দেয়া। আমরা আরেকটা হেডলাইন দেখেছি, প্রথম আলোয় আরেকটা হেডলাইন করেছে যে নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, থানাগুলো এখনো চালু হয়নি। এটাও যে কথা বললাম আমি তারই ধারাবাহিকতা। এটাও দুঃখজনক যে 5 তারিখে আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরে বা শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই প্রথম আক্রমণের শিকারটা হয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী। এটা অত্যন্ত দুঃখজনক যে যারা আমাদেরকে মানে রোদ বৃষ্টি ঝড় দিন রাত সব সময় মানুষের জানমালের নিরাপত্তায় যারা কাজ করে, কষ্ট করে কাজ করে আমাদের দেশে, আমরা তো নেতিবাচকভাবেই দেখি পুলিশকে, কিন্তু মানে ভেতরের বিষয়টা জানি না, যে আমরা খোঁজ নেই না যে তারা কত কষ্টে একজন মানুষ কয়েক হাজার মানুষকে নিরাপত্তা দিতে হয় একজন পুলিশ সদস্যকে। তো প্রথম আক্রমণের শিকার হয়েছেন তারা, এবং দেশের বেশিরভাগ থানায় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের মারধর করা হয়েছে। মারা গেছেন অনেকেই, আমি এক্স্যাক্ট ফিগারটা এই মুহূর্তে মনে করতে পারছি না, অনেক পুলিশ সদস্য মারা গেছেন। বাধ্য হয়েই তারা অস্ত্র ফেলে মানে গা ঢাকা দিয়ে নিজের জীবন রক্ষা করেছেন অনেকে। তো গত পরশুদিন নতুন পুলিশ প্রধান সবাইকে কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন, যেটা গতকাল সন্ধ্যার মধ্যে সবাইকে ফিরতে বলা হয়েছিল। এর মধ্যে কিছু ফিরে এসছেন এবং বাকিরা নিরাপত্তাজনিত কারণে এখনও অনেকেই অনেক থানায় ফেরেননি। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে যেটি আমি বললাম যে বেশিরভাগ থানাতেই ভাঙচুর, লুটপাট হয়ে গেছে, সেখানে বসার মতো অবস্থা নেই, আসবাবপত্র, চেয়ার টেবিলের মতো তারা যে বসে কাজ করবেন, দাপ্তরিক কাজগুলো করবেন, সেই অবস্থাটাও নাই। তো সেই কারণে হয়তো অনেক থানায় অনেকেই যোগদান করেন নাই। আমরা আশা করব যে সরকার এই জায়গাটাতেও খুব দ্রুত নজর দেবেন এবং যেমন তেমন করে হলেও অন্তত প্রাথমিকভাবে তাদের বসার ব্যবস্থা করে একটা কর্মপরিবেশ, প্রাথমিক কর্মপরিবেশ তৈরি করা, এটিও খুব জরুরি বিষয়। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, বঙ্গভবনের শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় উপদেষ্টাদের। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন মেলার। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। এবং রংপুরে তিস্তার পানি বেড়ে ফের বন্যা কবলিত 10,000 মানুষ, তলিয়ে গেছে কৃষি জমি, বন্যা নিয়ন্ত্রণে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগের সংবাদ 1 নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।